আমি আবারও বলি, সার্ভে নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু পশ্চিমবাংলায় চটি চাটা মিডিয়া একটা অংশ বলছে যে বিজেপি 25, তৃণমূল 17। আজকে তো আরেকজন বলেছে, তাকে আমি চটি চাটার পর্যায়ে ফেলব না, বলছে বিজেপি 26 আর তৃণমূল 16। আমি এই সংখ্যায় যাব না। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অনেক রাত পর্যন্ত যখন এই প্রতিবেদন আপনাদের জন্য পেশ করব বলে স্থির করলাম, তখনও পর্যন্ত সন্দেশখালীর গ্রামে গ্রামে গভীর অন্ধকারের মধ্য দিয়ে সিবিআই অফিসাররা দৌড়ে বেড়াচ্ছেন, চিরুনি তল্লাশি চালাচ্ছেন, সন্দেশখালী থানার অফিসারদের সঙ্গে নিয়েছেন, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে নক করছেন, নোটিশ ধরাচ্ছেন এবং দ্রুত তাদের সিবিআইয়ের নিজাম প্যালেসে ডেকে পাঠানোর নোটিশটা পর্যন্ত ধরাচ্ছেন। কোন প্রেক্ষিতে জানেন? যখন শেষ পর্যন্ত সন্দেশখালীর তথাকথিত যাকে বাঘ বলা হচ্ছিল সেই শেখ শাহজাহানের ভাই গ্রেফতার হলেন গতকাল। তাকে ইনভেস্টিগেশনের জন্য ডাকা হয়েছিল, তদন্তে সহযোগিতা করেননি, ডিসক্লোজ করেননি, ফ্যাক্টসগুলোকে লুকোচ্ছিলেন। ভাইয়ের দাদার সঙ্গে কতটা সম্পর্ক ছিল, যখন লুকিয়েছিলেন কতটা যোগাযোগ ছিল, কিভাবে যোগাযোগ ছিল, কোথায় ছিলেন, সমস্ত তথ্য যখন সাপ্রেস করছিলেন তখন তাকে গ্রেফতার করলেন এবং গ্রেফতার করার পর তাকে একটার পর একটা প্রশ্নমানে বিদ্ধ করে যেসব তথ্য সংগ্রহ করেছেন সেই তথ্য নিয়ে সঙ্গে সঙ্গে সন্দেশখালী চলে গেলেন ওই গভীর রাতে সিবিআই অফিসাররা এবং শেষ পর্যন্ত খুব দ্রুত সন্দেশখালী তদন্তকে গুটিয়ে আনার ব্যবস্থা করছেন এবং আরও বহু মানুষ গ্রেফতার হবেন। গতকাল শেখ শাহজাহানের ভাই, তার সঙ্গে 3 জন আরও গ্রেফতার হয়েছেন। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা শেখ শাহজাহান সহ সব মিলিয়ে 7 জনে দাঁড়ালেন। শেখ সিরাজ গ্রেফতার এবং তার সঙ্গে 7 জনের গ্রেফতারি হলো সন্দেশখালী কাণ্ডে ইডির ওপর যে আক্রমণ হয়েছে সেই তার প্রেক্ষিতে। এই ঘটনাটা দিয়ে আজকে প্রতিবেদন শুরু করলাম, কিন্তু আমাদের মূল বিষয় তো তৃণমূল তো ঝড়েই উড়ে গেল। ছোট্ট এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে ছোট্ট একটা কালবৈশাখী ঝড় আমাদের যেখানে স্টুডিও অফিস তার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। আমি খালি ভাবছিলাম এই ঝড়টা তো কালীঘাটের ওপর দিয়ে বইছে। কেন বলছি? তৃতীয় সার্ভে রিপোর্ট বেরোলো এবং তৃতীয় সার্ভে রিপোর্টেও দেখা গেল তৃণমূল এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 16টি আসন পাচ্ছে এবং বিজেপিকে তারা দিচ্ছেন 26। TV9 রিপোর্ট, TV9-এর নিজস্ব সমীক্ষা, তাদের নিজস্ব যে সিস্টেম সেই সিস্টেমের সমীক্ষায় এই রিপোর্ট ধরা পড়েছে। ঠিক হতে পারে, ভুলও হতে পারে, আমি তাতে যাচ্ছি না, কিন্তু সাম্প্রতিককালে যে 3টে সার্ভে পরপর হলো একটু ভালো করে খেয়াল করে দেখুন। প্রথম হলো নিউজ18 যে সার্ভেটা হলো এই পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষের ক্ষেত্রে 350-এর উপর সিট তারা দিয়েছেন, কিন্তু এই পশ্চিমবঙ্গে যখন তারা সার্ভে হয়েছে নিউজ18 বেসিক্যালি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে তারা তৃণমূলপন্থী পিসির চ্যানেল বলে পরিচিত। সেই তৃণমূলপন্থী পিসির চ্যানেল বলে পরিচিত সেই নিউজ18ও বলতে বাধ্য হয়েছে যে শেষ পর্যন্ত এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি 25টা আসন পাবে। তারা বলেছিল যে তৃণমূল কংগ্রেস কটা পাবে, তৃণমূল কংগ্রেসকে তারা 17টা দিয়েছিল। 25-17 অর্থাৎ 42। বাম কংগ্রেস কোনো সিট জিততে পারেনি। প্রিপোল সার্ভেতে তাদের রেজাল্ট তাদের ফরে যাননি, অর্থাৎ বাম এবং কংগ্রেস কোনো সিট পাবে না। প্রিপোল সার্ভে নিউজ18 যেটাতে 25 বিজেপি, 17 তৃণমূল। তার পরবর্তীকালে গত পরশু দিন আমরা দেখেছি তার ঠিক পরের স্তরে, সেটা হচ্ছে সি ভোটার সমীক্ষা, এবিপি গ্রুপের যাদের সঙ্গে করেন তারা তৃণমূল কংগ্রেসকে সামান্য ভালো দিয়েছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে তাদের সার্ভে রিপোর্ট বেরিয়েছে 23টা আসনে জিতছে। 23টা আসনে জিতছে তৃণমূল কংগ্রেস, বিজেপি জিতছে 19। অর্থাৎ বিজেপি সি ভোটার সমীক্ষায় 20-র ওপরে উঠতে পারেনি, 19-এ আটকে গেছে। তৃণমূল হচ্ছে 23, তাহলে 23 আর 19 কত হলো? 42। অর্থাৎ সেই সংখ্যাতে দাঁড়াচ্ছে যে সি ভোটার সমীক্ষাতেও কিন্তু কংগ্রেস কোনো সিট পাচ্ছে না, সিপিএম কোনো সিট পাচ্ছে না, তৃণমূল 23টা সিট পাচ্ছে, বিজেপি পাচ্ছে 19টা। ঠিক এর পরবর্তীতে গতকাল যে সমীক্ষা রিপোর্টটা বেরিয়ে এলো সেটা হচ্ছে TV9 সমীক্ষা এবং TV9 পোলস্ট্রাট ও পিপলস ইনসাইটের জনমত সমীক্ষা। পোলস্ট্রাট ও পিপলস ইনসাইটের জনমত সমীক্ষা ইঙ্গিত পাল্লা ভারী বিজেপির দিকে। বাংলায় মোট 42টা আসনের মধ্যে 26টা আসন পাচ্ছে, 26 সিটস পাচ্ছে বিজেপি এবং তৃণমূল পাচ্ছে 16টি আসন। খাতা খুলতে পারছে না সিপিএম ও কংগ্রেস। আমি এই প্রসঙ্গে দাঁড়িয়ে বলবো যে দেখুন, নির্বাচনের 1 মাস আগে 1.5 মাস আগে যখন এ ধরনের সমীক্ষা হয়, নির্বাচন ঘোষণার আগে যখন সমীক্ষা হয়, তারপরে একটা বিস্তীর্ণ সময় পড়ে থাকে 1 মাস 1.5 মাস 2 মাস হিসেব মতো যা নির্বাচন কমিশনের ঘোষিত কর্মসূচি, তাতে দেখা যাচ্ছে যে 1 জুন 7ম দফার শেষ
নির্বাচন হবে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা উত্তর দক্ষিণ, যাদবপুর, মথুরাপুর, জয়নগর এবং ডায়মন্ড হারবার, এদিকে বারাসাত, বসিরহাট এবং দমদম, সব মিলিয়ে 3-2-5 3-8টা আসনে 1 জুন শেষ দফা নির্বাচন হবে এই পশ্চিমবঙ্গ, এবং তারপর 4 জুন সব মিলিয়ে সারা ভারতবর্ষে কাউন্টিং। আমি এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আপনাদের কাছে নোট করানোর জন্য এলাম। সেটা হচ্ছে, দেখুন এই 1.5 মাস, এই 2 মাস যখন এই প্রতিবেদন দেখছেন, তারপর থেকে প্রায় 2.5 মাস বাদে একটা নির্বাচন হবে, 7ম দফা। তার আগে 1.5 মাস, 1 মাসের মাথায় বেশ কিছু নির্বাচন হবে। এর মধ্যে দিয়ে জল অনেকটা গড়িয়ে যাবে। এই জলটা কার দিকে যাবে, কোন রাজনৈতিক দল কতটা নিতে পারবে, সেটা নির্ভর করবে তাদের নির্বাচন প্রচার স্ট্র্যাটেজি, তারা কতটা মানুষের কাছে দরজায় ঢুকতে পারছে, কতটা মানুষকে তাদের ইস্যুটা খাওয়াতে পারছে, কে কার মাথা ফাটিয়ে কপাল ফাটিয়ে মানুষের কাছে যেতে পারছে, কে হুইল চেয়ার নিয়ে মানুষের কাছে যেতে চাইছে। এসব অনেক ফ্যাক্টরস কিন্তু কাজ করে যাবে এর মধ্যে। ফলে এই রেজাল্টটা কিন্তু চেঞ্জ করে গেলেও যেতে পারে। এ কথাটা বলে আমি যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আমার মনে হয়েছে, বাংলা বার্তার দর্শকদের, সেন্সিবল দর্শক আপনারা দেখেছেন যে আমি কখনো কে নির্বাচনে দাঁড়াবে, কে নির্বাচনে জিতবে, কে কী প্রার্থী তালিকা, অনেক ডিজিটাল মাধ্যমে পোর্টাল তারা অনেক টেলিকাস্ট করেছে, আপনারা খেয়েওছেন, আপনারা অনেকে দেখেওছেন, কিন্তু আমি কোনো দিন কে প্রার্থী হবেন সেটা নিয়ে স্পেসিফিক কোনো ইনপুট আপনাদের কাছে দিইনি, কেন সেটা একটা মিথ্যাচারিতা হবে। ঠিক একইভাবে রেজাল্টে কী রেজাল্ট হবে সেটা কখনো একদম চোখ বন্ধ করে বলার যায় না অনেক সিটের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রেডিকশনটা হওয়া উচিত না, কিন্তু একটা অ্যাভারেজ ধারণা করা যেত। ল অফ অ্যাভারেজ যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে সবকটা 3টে এই যে সার্ভে হয়েছে, 3টে সার্ভে একটা অ্যাভারেজ টানা যেতে পারে। এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এটা আপনারাও বিজ্ঞান মনস্ক মানুষ যারা, তারাও স্বীকার করবেন যে দেখুন, 3টে টিম যখন সার্ভে করছে, একটা টিম মিথ্যা কথা বলতে পারে, একটা টিম ভুল করতে পারে, আরেকটা টিমও ভুল করবে, সবাই ভুল করবে, এটা কখনো হয় না। বেসিক সার্ভেতে বেরিয়ে এসছে ট্রেন্ডটা। এই ট্রেন্ডের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য, একটু খেয়াল করে দেখুন, তৃণমূল শুধুমাত্র সি ভোটারে এগিয়েছে সামান্য মার্জিনে 23, কিন্তু নিউজ 18-এর পোল স্টার্ট, নিউজ 18 এবং TV9-এর পোল স্টার্ট, তারা কিন্তু দুটোতে বিজেপিতে এগিয়ে রেখেছে। নিউজ 18 দিচ্ছে 25টা আসন বিজেপিকে পশ্চিমবঙ্গে, TV9 দিচ্ছে 26টা আসন, আর সি ভোটার দিচ্ছে 19টা আসন, অর্থাৎ 26, 25, 19। তাহলে কি দাঁড়াচ্ছে অ্যাভারেজ, যে 3টের যদি আমি ধরে নিলাম বিজেপি খুব খারাপ রেজাল্ট করলো, সবথেকে খারাপটা দিচ্ছি, তাহলে 19। আর তৃণমূল যদি সবথেকে খারাপ রেজাল্ট করে, তাহলে কি হতে পারে, এবার তৃণমূলেরটা আসি। তৃণমূলকে একমাত্র সি ভোটার দিচ্ছে 23টা আসন এই পশ্চিমবঙ্গে, কিন্তু TV9 কটা দিচ্ছে 16টা আসন, নিউজ 18 কটা দিচ্ছে 17টা আসন। তাহলে কি দাঁড়াচ্ছে, নিউজ 18 এবং TV9-এর সবথেকে খারাপ দেওয়া মানে হচ্ছে 16, TV9 16 দিচ্ছে, নিউজ 18 17 দিচ্ছে, তাহলে সবথেকে খারাপ তৃণমূল কংগ্রেস হলে 16 হবে। ভালো করে খেয়াল করে দেখুন, আমি যে পয়েন্ট আপনাদের একটু অ্যানালিসিস করে, আমি আমার চিন্তায় চেতনায় যে ব্যাখ্যাটা এসছে, আমি সেটা নিয়ে আজকে বাংলা বার্তায় আপনাদের কাছে এলাম। অর্থাৎ TV9 এবং নিউজ 18-এর দেওয়া হিসেব অনুযায়ী সবথেকে খারাপ যদি হয়, তাহলে তৃণমূল কংগ্রেস 16 হবে, আর সবথেকে ভালো যদি হয় তৃণমূল কংগ্রেস, সেটা 23 হবে। আর একইভাবে বিজেপির ক্ষেত্রে সবথেকে খারাপ হলে সেটা 19 হবে, অর্থাৎ তৃণমূল 16 সবথেকে খারাপ হলে, বিজেপি সবথেকে খারাপ হলেও 19 হবে, অর্থাৎ 3টে তার থেকে এগিয়ে। এবার আসুন, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সবথেকে ভালো হলে 26টা হবে TV9-এর রিপোর্ট অনুযায়ী, 25টা হবে নিউজ 18, আর সি ভোটারেও সেটা 19-এ গিয়ে দাঁড়াচ্ছে, 16-17তে নামছে না। অর্থাৎ সবথেকে খারাপের স্ট্যান্ডার্ডটাতেও কিন্তু বিজেপি নামছে না 16-17তে, যেটা তৃণমূল কংগ্রেস নামছে। আর সবথেকে ভালো স্ট্যান্ডার্ডেও যদি হয়, তৃণমূল কিন্তু 25-26-এ উঠছে না, 23-এ আটকে যাচ্ছে। অ্যানালিসিসটা বোঝাতে পারলাম কিনা আমি জানি না। আমি বলছি, ল অফ অ্যাভারেজের ক্ষেত্রে যদি এই অঙ্কটা কষা যায়, অঙ্ক বলছে যে বেসিক ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার এই সার্ভেগুলোর, সেই সার্ভে 3 রকমের স্ট্রাকচার হতে পারে, কিন্তু সবথেকে ভালো এবং সবথেকে খারাপের অঙ্ক করতে গেলে কিন্তু বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি শুধু একটা কথা বলবো, দেখুন TV9-এর ঝড়ে উড়ে গেল, মানে প্র্যাকটিক্যালি যেদিন নির্বাচন ঘোষণা হলো সেদিন নিয়ে তো তৃণমূল কংগ্রেস বিমর্ষ হওয়ার যথেষ্ট কারণ, যে 7 দফায় নির্বাচন পশ্চিমবঙ্গের কপালে জুটলো, চোর ডাকাতগুলোকে বাজারে ছেড়ে তাদের দিয়ে চুরি করানো জায়গাটা অনেকটা কাত। ওদিকে শেখ শাহজাহান জেলে ভরেছেন, তার শেখ সিরাজ যদি তার ভাই জেলে গেলেন, এবং শৌকত জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার কবে জেলে যাবেন, এনি টাইম এনি মোমেন্ট ক্যান হ্যাপেন, কারণ এখন প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এন্টায়ারলি চলে গেছে নির্বাচন কমিশনের হাতে। ফলে যেখানেই যা অভিযোগ হবে তোলাতুলি শুরু হবে। এই পর্যায়ে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই বলবো, যেহেতু এই প্রিপোল সার্ভে যদি সামান্য ইন্ডিকেশন হয়,
পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু তৃণমূলের অনেক কষ্টের দিন আগামী দিন অপেক্ষা করে রয়েছে, কারণ এই সময়টা বিজেপি কিন্তু অল আউট ঝাঁপাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আবার বলছি, বিজেপি কিন্তু অল আউট ঝাঁপাবে, তৃণমূল অল আউট ঝাঁপিয়ে রয়েছে। এর থেকে তৃণমূলের পক্ষে আর বেশি কিছু ঝাঁপানো মুশকিল। এর মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন, এর মধ্যে ভাইপো ডিলেরিয়ামের মতো ভুলভাল বকা শুরু করে দিচ্ছেন, ভাইপো সারফেসে নিয়ে আসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যারেক্টারকে, আর তৃণমূল কুণাল ঘোষকে দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোংরাভাবে অ্যাটাক করিয়েছেন, করিয়ে আবার সেই কুণাল ঘোষকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছেন, দিয়ে আবার সেই কুণাল ঘোষকে দিয়ে এখন প্রেস কনফারেন্স করাচ্ছেন। মানে একটা মানুষ, একটা দল সিদ্ধান্তহীনতা যেটা বলে না, সেই জায়গায় গিয়ে পৌঁছে গেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আবার একটু মনে করিয়ে দেবো এখানে যে সে হচ্ছে প্রশান্ত কিশোর আইপ্যাক, তিনি বলেছেন অ্যাবনর্মাল রেজাল্ট আমরা আশা করছি পশ্চিমবঙ্গের মাটি থেকে বিজেপির পক্ষে আপনারা মিলিয়ে দেবেন। ফলত যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি, এতগুলো সমস্ত তথ্যগুলোকে যদি আপনি 1, 2, 3, 4 করে সাজান, তৃণমূল কংগ্রেস কিন্তু ইজ হেডিং ফর আ ক্র্যাশ। অর্থাৎ বিমান সংঘর্ষ হলে, অর্থাৎ বিমান মুখ থুবড়ে পড়লে যে অবস্থা হয় তৃণমূল কংগ্রেসের, সেই দিকে কিন্তু যাচ্ছে। অন্তত এই তথ্যগুলোকে অ্যাড করলে তাই রেজাল্ট বেরোচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস এতটা খারাপ করবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু আমার ল অফ অ্যাভারেজ যদি হিসেব করা যায়, 3টে পোল সার্ভে, প্রশান্ত কিশোরের রিপোর্ট, আপনি 4টেকে যোগ করুন, 4টেকে যোগ করলে দেখবেন বিজেপি 25, 26, 19 ভালো করলে, আর আমি বলছি সব থেকে খারাপ 19, আর তৃণমূল 23, 17, 16। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল আমার ব্যাখ্যা করার আর দরকার নেই। আমি এই কথাটুকু বলে আমি শুধু এইটুকু বলবো যে পরিস্থিতি কিন্তু তৃণমূলের পক্ষে আরও খারাপ হবে। এই রেজাল্ট যখন বেরিয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখুন, তখন পেট্রোল ডিজেলের দাম 2 টাকা কমেনি। ভালো করে খেয়াল করে দেখুন, তখনও কিন্তু গ্যাসের দামটা কমেনি যখন সার্ভে হয়েছে, তারপরে এগুলো হয়েছে। ফলে এর প্রেশারটা তারও হবে। সিএ আইন লাগু হয়নি, মতুয়াদের ভোট তখনও কনসেন্ট্রেট করেনি, এসব ফ্যাক্টরগুলো কাজ করতে শুরু করে দিয়েছে। যখন এগুলোকে অ্যাসেম্বলিং হচ্ছে তখনও কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বাতচিত চলছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এই সার্ভে হয়, এইগুলোকে অ্যাড করলে খারাপ রেজাল্ট তৃণমূলের আরও নিচের দিকে চলার খুব স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও বলছেন। আমি বলছি আমাদের যেখানে স্টুডিও সেটা হচ্ছে সৌগত রায়ের, যেখানে সাংসদ আছেন। তৃণমূল কংগ্রেসের খুব সিরিয়াস কর্মীদের মুখে শুনছি, আর এ লোকটাকে ভোট দেবো না, দরকার হলে নোটাতে দেবো। ভাবতে পারছেন কতটা ফ্রাস্ট্রেশন। আর সৌগত রায়কে ভোট দেবো না, নোটাতে দেবো। শ্রীরামপুর থেকে আমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একজন সিরিয়াস ভোটার, ফোন করেছেন অন্য একটা কারণে, বলে কল্যাণবাবু এবার আমাদের পরিবারের কারুর ভোট পাবেন, আমি তৃণমূল করি, আমার ভোটটা পাবে, কিন্তু আমার পরিবারের কারুর ভোট কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাবেন। সিচুয়েশন কিন্তু সাংঘাতিক খারাপ অবস্থা হচ্ছে। আমি আরেকটা কথা আজকে বলছি, সেই বিশ্লেষণে আপনাদের কাছে আসবো। অনেকে অনেক কথা বলছেন, আইপ্যাক তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট তালিকা ঠিক করে দিয়েছে, এতগুলো বিধায়ককে নমিনেশন দিয়েছে, কেননা বুঝতে পারছে হাই প্রোফাইল দিয়ে লাভ নেই। আমি আপনাদের কাছে খুব একটা কথা বলি, এটা আপনারা মিলিয়ে নেবেন, যে তৃণমূলের কংগ্রেসের ক্যান্ডিডেট সিলেকশন কিন্তু এবারে খুব 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 খারাপ হয়েছে। আমার নিজস্ব একটা ধারণা আছে, বহরমপুরের মাটিতে ইউসুফ পাঠান তৃতীয় হবে। এই মুহূর্তে শ্রীলঙ্কা কোথায় খেলতে গেছে, ইনি করবেন বহরমপুরের মানুষের উপকার, ভাবুন তো। আমি সিচুয়েশানটা বলছেন, আবু তাহের খান অসুস্থ, হসপিটালে শুয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যখন ঢুকেছেন বলছেন তাহের কেমন আছিস, তারপর বলছে হাঁটতে পারবি, হেঁটে দেখা। আমি বলছি না, হুমায়ুন কবির এমএলএ বিধায়ক তিনি বলেছেন যে তাহেরকে হাঁটতে বলেছে, তাহের ঠিকঠাক মতো হাঁটতে পারিনি। সেই লোকটাকে কিন্তু আবার ওই মুর্শিদাবাদে সাংসদ হিসেবে দাঁড় করেছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় হিসেব মতো এখন প্রসূন বন্দ্যোপাধ্যায় পারফরমেন্স যা গত 3টে টার্মে, তার তৃতীয় হওয়া উচিত। ডক্টর রথীন চক্রবর্তী বা সব্যসাচী থাকা উচিত। যাই না হাওড়া কী করবে, কিন্তু আমি বলছি লোক ঠকাতে এমন একটা জায়গায় গেছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করার ছিল না। তার কারণ এখন পুতুল দাঁড় করিয়ে নির্বাচনগুলোকে লড়ার চেষ্টা করছেন। আপনি বলুন তো, যাদবপুরের মাটি, সে যাদবপুরের মাটিতে কাকে দাঁড় করিয়েছেন? সায়নী ঘোষকে। এরা ভাইপো চেয়েছেন, ভাইপো ডায়মন্ড হারবার, যাদবপুরে সায়নী ঘোষ। আমি আর বাকিটা ব্যাখ্যা করছি না, আপনারা বুঝবেন। আমি বলছি এরকম প্রচুর আছে। শত্রুঘ্ন সিনহা কালে ভদ্রে আসানসোলে আসেন, একবার জিতে গেছেন বাই ইলেকশন বলে সপ্তাহে জিতবেন মনে হয় না। আসানসোল এবারে রিজেক্ট করবে, আপনি মিলিয়ে নেবেন। উত্তরবঙ্গে হ্যাঁ বিজেপির অনেক সমস্যা আছে, সংকট আছে, এটা ঠিক। কিন্তু আবার পাশে বলছি, মনোজ টিগ্গার মতো একটা অসামান্য ক্যান্ডিডেটকে ফিল্ড করে দিয়েছেন বিজেপি। এতে বিজেপির 19টা আসনের মধ্যে আমি আপনাকে বলছি, আমার নিজস্ব রিডিং, আমি নাম নিয়ে আলোচনা করব না, 16টা আসন কিন্তু খুব ভালো প্রপার সিট তারা দিয়েছেন। 3টে আসন নিয়ে আমার একটু সন্দেহ আছে, 3টে আসন নিয়ে একটু চেঞ্জ করলে ভালো হতো। যাই হোক, সেটা তো অনেক বিস্তৃত আলোচনা। আমি এই প্রতিবেদনে এই পর্যায়টা শেষ করবো একটা ছোট্ট কাহিনী দিয়ে। সেটা হচ্ছে, দেখুন আপনারা অনেকে রেগে গেছেন, আপনারা অনেকে আমার বামপন্থী দর্শক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বামপন্থীদের একটা স্পেস থাকা উচিত পশ্চিমবঙ্গের রাজনীতিতে, কারণ সঠিক অপোজিশন তারা করতে পারেন। শিক্ষিত, রুচিশীল, পড়াশোনা জানা লোক, মেধাবী লোক, ইন্টেলিজেন্ট লোক, 34 বছর রাজত্ব করা একটা পার্টি, তাদের একটা অপোজিশন স্পেসের জায়গা থাকা উচিত। তারা নিজেরা সচেষ্ট নন বলে 3টে সার্ভেতে
একটাতেও একটা আসনও তারা পাচ্ছেন না। এবার তাহলে বামপন্থীরা বলবেন যে এই সার্ভেগুলো আমরা মানি না, বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আমি যেমন বলছি আমি পিপল সার্ভে ঠিক সেভাবে বিশ্বাস করি না, কিন্তু একটা জেনারেল ধারণা কিন্তু এখান থেকে বেরিয়ে আসে বলে আমি পিপল সার্ভে নিয়ে এতক্ষণ সময় ব্যয় করছি। কিন্তু বামপন্থীরা আপনাদের বলছি তারা পিপল সার্ভেকে পুরো উড়িয়ে দিতে পারবেন, তারাও কি একবার মনে করছেন? আসলে তাদের লড়াইটা যেটা হওয়া উচিত, 42টা আসনে গতবার যখন লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, একমাত্র যাদবপুরে বিকাশ ভট্টাচার্য তিনি তার জামানতটা বাঁচিয়েছেন। 41টা আসনের মধ্যে যতগুলোতে বামপন্থীরা কন্টেস্ট করেছেন কোনো জায়গায় তারা জামানত বাঁচাতে পারেনি। এবারে পশ্চিমবঙ্গের মাটিতে আমার নিজের ধারণা, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, মাফ করবেন, যেটা আমার রিডিং আমি সেটা বলছি, 3-4টে আসনে সিপিএম কিন্তু এবারে জামানত বাঁচাবে, কিন্তু তারা কোনো জায়গায় দ্বিতীয় হতে পারবে না, এটা আমার ধারণা। ভুল হলে আমি সব থেকে খুশি হব, দ্বিতীয় যদি হন খুশি হব। কিন্তু সিপিএমের বিজেপির লড়াই তৃণমূলের সঙ্গে তৃতীয় পজিশনের জন্য লড়ছে, কিন্তু তাদের ভোট পার্সেন্টেজটা অনেকটা বাড়বে। এইটুকু বলে আমি আজকের এই প্রতিবেদনে আমি যা বাস্তব সেটা বলছি, রাগ করবেন না, কষ্ট পাবেন না, যন্ত্রণা পাবেন না। বিজেপিরও কোনো জায়গায় বাজে ক্যান্ডিডেট হলে আমি সেটা আপনাদের চিহ্নিত করে পরবর্তীকালে দেখিয়ে দেবো যে এই ক্যান্ডিডেটকে বদল করলে ভালো হতো। যাই হোক, বিজেপির সব রেজাল্ট বেরোয়নি, এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিনকে বাকি রেজাল্টগুলো, বাকি নামগুলো শোনা বোঝা যাবে, তখন একটা অ্যানালিসিস আমরা আসবো। আমি এই প্রতিবেদনে এই পার্টটায় আমি শেষ করবো আরেকটা ছোট্ট ঘটনা দিয়ে, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিনের 5 দশকের রাজনীতিবিদ, একাধিকবার সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, অনেক কিছু হয়েছেন। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন তিনি কম্পিটিশন করছেন কত মিথ্যে কথা বলবেন। আপনারা শুনলে অবাক হবেন, গতকাল বা তার আগের দিন কোনো একটা সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটো ক্লিপ আপনাদের শোনাবো, যেখানে দাঁড়িয়ে কী চিৎকার করে বলছেন যে গত 3 বছরে আমরা একটা টাকাও পাইনি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে, যদি হয় আমি রাজনীতি ছেড়ে দেবো। এরকম রাজনীতি ছাড়ার কথা অনেকবার বলেছেন। অর্জুন সিং যদি 2 লাখের কম ভোটে হারেন, 2019-এ বলেছিলেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো বলেছেন। রাজনীতি ছাড়েননি, এখনও আছেন। আবার এই নির্বাচন এসছে, মিথ্যা কথাগুলো বলা শুরু করেছেন। আর আমরা ঠিক করেছি, যখনই সব মিথ্যা কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনিয়ে দেওয়াটা আমাদের কাজের মধ্যে পড়ে, যেটা শুভেন্দুও করেছেন, টুইট করে পাঠিয়েছেন। যেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাটা আপনারা শুনুন, যেখানে বলছেন আমরা 3 বছর একটা টাকা পাইনি। সেইখানে আমি এই মুহূর্তে আপনাদের কাছে, বাংলা বার্তার দর্শকদের কাছে সেই সরকারি নথিটা পেশ করছি, যেটাতে টু দি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, তারিখ হচ্ছে 24শে মার্চ 2022। গত 3 বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা অনুযায়ী 2021-এ নির্বাচনে জেতার পর থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো টাকা নাকি রাজ্য সরকার পায়নি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে ভিডিওটা এক্ষুনি দেখবেন, অপেক্ষা করুন, আমি এক্ষুনি দেখাবো। তার আগে আমি আপনাদের দেখিয়ে নিই 24শে মার্চ 2022, আমি দেখাচ্ছি আপনাদের ক্যামেরা এই মুহূর্তে। টু দি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, কৃষি ভবন, নিউ দিল্লি। এই চিঠিটা দিচ্ছেন ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শৈলেশ কুমার। তিনি পে অ্যান্ড অ্যাকাউন্টসকে চিঠি দিচ্ছেন, আই এম ডাইরেক্টেড টু কনভে দ্য স্যাংশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু দ্য পেমেন্ট অফ গ্র্যান্টস ইন এড অ্যামাউন্টিং টু রুপিস 687,98,850 to the state government of West Bengal as part of first installment excluding administrative cost of central assistance such and such. চিঠিটা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে। চিঠিটা কবে দিচ্ছেন? 24শে মার্চ 2022। 2021-এর 5ই মার্চ, 2021-এর 5ই মার্চ নির্বাচন হয়ে গেছে, সরকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 2022-এর 24শে মার্চ, অর্থাৎ প্রায় 1 বছর 9 মাসের মাথায় এই চিঠি পে অ্যান্ড অ্যাকাউন্টসকে দিচ্ছেন ভারত সরকারের শৈলেশ কুমার, ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রুরাল ডিপার্টমেন্ট, যেখানে 687,93,98,850 টাকা স্যাংশন করা হয়েছে। এর থেকে বড় দলিল তো আর কিছু হয়নি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কেন বললেন? তার কারণ হচ্ছে হি ইজ এ জেনেটিক্যাল লায়ার। আবার বলছি, হি ইজ এ জেনেটিক্যাল লায়ার। আমি আবার বলছি, হি ইজ এ জেনেটিক্যাল লায়ার। মিথ্যেবাদী, একদম, মানে অভ্যাসগতভাবে, পারিবারিকভাবে কিনা জানি না, কিন্তু অভ্যাসগতভাবে বেশি মিথ্যে কথা বলে না। আমি ভাইপো হিসেবে বেশি মিথ্যে কথা বলব। তার কম্পিটিশনে নেমেছেন একটা লোকসভা নির্বাচনকে, মাথায় লজ্জা করে না সামান্য যে বাংলার মানুষ এতটা অশিক্ষিত নয়? এই তো নথি যখন আমাদের হাতে রয়েছে, যদি ক্ষমতা থাকে একটা লিগাল নোটিশ পাঠান, এই নথিটা আপনাকে পাঠিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ইউ অ্যাকসেপ্টিং দ্য চ্যালেঞ্জ? বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে দিনের পর দিন মিথ্যা কথা বলে, এইভাবেই তো দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে। এই তো নথি মিথ্যা কথা বলছেন, এটা ভারত সরকারের পে অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে 24শে মার্চ 2022 এই চিঠিটা দেওয়া। তারপর কি ভিডিও বলছে শুনুন। বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল যে বাড়ির টাকা পাঠিয়েছি। আর আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি যে শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারে যে বাংলায় হেরে যাওয়ার পর 3 বছরে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না।
এই চ্যালেঞ্জ যদি বিজেপির ক্ষমতা থাকে, এই সভা থেকে আমি করে গেলাম, বুকের পাঁটা থাকলে এক বাপের বেটা হলে গ্রহণ করে দেখাবে। 4 করোড় বাড়ি হয়েছে দেশে, তার মধ্যে পশ্চিমবঙ্গে 42 লক্ষ বাড়ি দিয়েছেন। আর শহরে যদি ধরেন 3,55,000 বাড়ি, 25,000 বেনিফিশিয়ারির, 1,85,000 দিল্লির, বাকিটা হচ্ছে স্টেটের। 3,70,000 বাড়ি প্রধানমন্ত্রী দিয়েছেন পশ্চিমবঙ্গে আরবান এলাকায়, আর 42 লক্ষ বাড়ি দিয়েছেন গ্রামীণ এলাকায়। টাকার পরিমাণ হচ্ছে 45,000 কোটি টাকা। সব খেয়ে ফেলেছে, যারা পায়খানা খায় মানে বাথরুম খায় তাদের কথা না বলে।